আব্দুল্লাহ আল জুবায়ের। ডাকনাম জুবায়ের, কিন্তু ভালো নাম আব্দুল্লাহ। সকলেই ডাকনাম আব্দুল্লাহ বলে ডাকে, তবে তার মা শুধু তাকে জুবায়ের বলে ডাকে। সেই মুহূর্তে তার মা তাকে ডেকে উঠল, জুবায়ের, তুই কোথায় কোথায় ছিলি এতদিন? তোকে যে খুঁজে পাওয়া যায় না, দোকানে ঠিকঠাক মতো বসছিস না। সেই মুহূর্তে আমি আম্মার কাছে গিয়ে বললাম, আম্মা, একটু ব্যস্ত ছিলাম, বোনের বাড়িতে গিয়েছিলাম, আর ওই যে আন্টি আছে না, আন্টিদের বাড়িতে ছিলাম এতদিন। তুমি তো জানোই আন্টি আমাকে কত বেশি ভালোবাসে। তখন আমার মা বলল, ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে আমাকে ভুলে গেলে কি চলবে? আমি যেখানে একা আছি সে বিষয়ে কি তোর কোনো খেয়াল আছে? আমি বললাম, আচ্ছা মা, ঠিক আছে, ভুল হয়ে গিয়েছে। আমি সকালবেলা ঘর থেকে বেরিয়ে সোজা দোকানে চলে গেলাম। দোকান বেশ কিছুদিন বন্ধ ছিল। মা নিজে দোকানে বসতেন না, অবশ্য তিনি ঘরে এই সমস্ত কাজ করে। তবে আমি এখানে আসার পর থেকেই দোকানটা আবার নতুন করে চালু করতে হবে, সেই উদ্দেশ্যেই গতকাল থেকেই দোকানে বসা শুরু করেছি। আমার মনটা বেশ ভালো ছিল, কারণ খুশবু আমাকে তার ভালোবাসার কথা জানিয়েছে। আমি ওই মুহূর্তে আবার আমার দোকানে আসি, এসে দোকান চালাতে শুরু করি। বেশ কিছু পেন্ডিং অর্ডার ছিল, তারা একে একে এসে ফিরে গিয়েছে এবং অনেকে অনেক ধরনের উল্টোপাল্টা কথাও বলেছে। আমাকে এসে কয়েকজনের কথা শুনতে হলো। আমি বললাম, ভাই একটু অপেক্ষা করুন, আমি সন্ধ্যার মধ্যে সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করছি। যে পরিমাণ কাজ আছে তা এই বুটিক থেকে সন্ধ্যা পর্যন্ত করে আমি শেষ করতে পারবো না। আমি টেনশনে পড়ে গেলাম। দুপুরবেলা জোহরের নামাজ পড়ে এসে সবেমাত্র কাজ করতে বসেছি, তখন শরীরটা ঝিমানি দিতে শুরু করলো। মনে হচ্ছিল যেন খুশবু আমার আশেপাশে কোথাও একটা আছে। তার গায়ের ঘ্রাণটা আমি পাচ্ছিলাম। সেই ঘ্রাণের কাবু হয়ে আমি ঘুমাতে চলে যাব এরকম একটা মনোভাব আমার মনের মধ্যে সৃষ্টি হলো। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একজন এসে আমার চোখ চেপে ধরল। আমি বললাম, কে? কেউ কোনো কথার উত্তর দিল না। তারপর আমি আবার বললাম, কে? কেউ কোনো কিছু বলছিল না, কারণ বললেই যে আমি বুঝে যাব সেটা খুশবু খুব ভালোভাবে জানতো। তবে এই বোকামিটা এটা জানে না যে তার গায়ের ঘ্রাণটা আমি টের পেতে পাই আর কি। আমি তখন তাকে বললাম যে, খুশবু তুমি? সে তখন সঙ্গে সঙ্গেই বলল, তুমি কিভাবে টের পেয়ে যাও? আমি যখনই তোমাকে এরকম ভাবে ধরি তুমি তখনই কেন টের পেয়ে যাও বলো তো? কি সমস্যা তোমার? আমি বললাম, সমস্যা না, আমি তোমার হার্ট বিট শুনতে পাই। খুশবু বলল, তোমাদের মধ্যে তো আমাদের হার্টবিট বাম পাশে থাকে না, ডান দিকে কোনা সাইডে থাকে, তুমি তাহলে কিভাবে টের পাও? আমি বললাম, পাই, ভালোবাসা থাকলে সব ধরনের জিনিসই টের পাওয়া যায়। বসো তুমি। আমার চোখে চিন্তার ছাপ ছিল। খুশবু বলল, কি ব্যাপার, এত চিন্তা করছো কি নিয়ে? আমি বললাম, না, আজকে সন্ধ্যার মধ্যেই এই সমস্ত অর্ডারগুলো প্রসেস করতে হবে, এটা নিয়ে একটু টেনশনে আছি, কি যে হবে। খুশবু বলল, আরে এটা কোনো ব্যাপার না, আমি তোরা ভাবলাম তোমাকে নিয়ে এখন আমি বের হবো একটু। তুমি এক কাজ করো, কাজগুলো রাখো, সন্ধ্যার পরে এসে করো। আমি বললাম, পাগল, আমার দোকানের কাস্টমাররা সব বকাঝকা করছে আমাকে। ডেলিভারি দেওয়ার কথা ছিল কালকে আর তার আগের দিন, অনেকের অর্ডার আবার তার আগের দিনও দেওয়ার কথা ছিল, আমি কোনোটাই দিইনি। ওরা ওই মুহূর্তে খুশবু তখন আমার হাত ধরলো, হাত ধরে আমাকে সঙ্গে সঙ্গে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। জানলা দিয়ে ধোয়া হয়ে এবং আমাকে কিভাবে বের করে নিয়ে গেল আমি জানি না, তবে জানলার ওই পাশ দিয়ে বের হয়ে সোজা আসমানের দিকে উড়াল দিলাম। আমাদের এই ছোট্ট শহরটা আরো বেশি ছোট দেখা যাচ্ছিল উপর দিকে। হঠাৎ করে দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। মেঘের মধ্যে দিয়ে উড়ে যখন মেঘ ক্লিয়ার হলো, তখন আমি দেখতে পেলাম সবুজ উপত্যকার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এবং ও আমাকে এখানে নিয়ে এসেছে। এই জায়গা আমার পূর্ব পরিচিত, এর আগেও খুশবুর সঙ্গে এসেছি। খুশবুদের গ্রামের পাশেরই একটি ছোট্ট নদীর পাড়ের একটি জায়গা, চর অঞ্চল, তবে সবুজ ঘাস দিয়ে ভরা আর চারিদিকে নানান রং বেরঙের ফুল দিয়ে ঘেরা। সে আমাকে তখন সেখানে বসতে বলল। আশেপাশে কোনো জিনের আনাগোনা নেই। খুশবু আমাকে তখন বলল, তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে চলে যেতে চাই, আমি আসলে পারছি না, আর আমি ওইখানে থাকলে পাগল হয়ে যাব। আম্মা আমাকে দিনরাত বিয়ের কথা বলে একদম মাথা খারাপ করে ফেলেছে। ছেলেপক্ষ চায় খুব দ্রুত বিয়ে করতে। মাঝখানে আমাদের হাতে 1 মাস সময় আছে, এই 1 মাসের মধ্যে তুমি যেটা ইচ্ছে সেটা করো, কিন্তু আমি ওই ছেলের ঘরে যেতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জুবায়ের। এই কথা বলতেই আমি তখন বললাম, কিন্তু? ও বললো, আমি কোনো কিন্তু শুনতে চাই না, তুমি এটা করবে কিনা বলো, আমি তোমাকে ছাড়া কোনোভাবেই অন্য কারোর ঘরে যেতে পারবো না। তাই বলে এসে আমার বুকের সঙ্গে মাথা রেখে বসে পড়ল। বললো, এখানে অনেক শান্তি লাগে আমার, এবং তোমার মতো ছেলে আমি কোথাও কোনোদিন পাবো না আমি জানি। আমি ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি, এই পছন্দ হওয়াটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আম্মা হয়তো বিষয়টা জানে বা বুঝতে পারে, তবে সে কেন যে হঠাৎ করে এরকম একটা জিন ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো আমি ভাবতে পারিনি। খুশবু আমার দিকে তাকিয়ে আছে,
আমি ওর কপালে চুমু খেলাম, বললাম আচ্ছা ঠিক আছে, দেখি কিছু একটা করা যায় কিনা। তবে এইভাবে ঘন ঘন যদি তুমি আমার সঙ্গে মেলামেশা করতে থাকো বা আমাকে তোমার ওইখানে যেতে বলো, তাহলে তো তোমার আম্মাজান মানে আন্টি টের পেয়ে যাবে। টের পেয়ে গেলে তখন তোমাকে এবং আমাকে আলাদা করে দিবে, নির্ঘাত আমাকে তোমার সঙ্গে মিশতে দিবে না। তবে একটা বিষয় ভেবে আমার খুব খারাপ লাগে, আন্টি যদি এই বিষয়টা জানতে পারে যে আমি তোমাকে ভালোবাসি এবং আমরা একে অন্য প্রেম করছি, তখন তার মনের উপর কি প্রভাব পড়বে, বিষয়টা আমার ভেবেই খারাপ লাগছে। তখন খুশবু বলল, তোমার ভাবতে হবে না, এত কিছু ভাবো কিসের জন্য, এখন চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দাও। আমি ওইখানে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আকাশে নানান রং বেরঙের মেঘ উড়ে বেড়াচ্ছে। আমাদের জগতে শুধু সাদা মেঘ দেখা যায়, তবে এখানে নানান রং বেরঙের মেঘ আকাশের মধ্যে দেখা যায়। এগুলো বায়বীয় ক্রিয়ার মাধ্যমে হয়। গাছে গাছে বিভিন্ন সবুজ, নীল, লাল, হলুদ এবং নানান ধরনের পাতা, সেই সঙ্গে ফুল ফুটে আছে। এরকম অদ্ভুত প্রকৃতি শুধুমাত্র এই খুশবুদের গ্রামে আসলে দেখা যায়। আমি অনেকক্ষণ সেখানে বসে রইলাম। তারপর গল্প করতে করতে কখন বিকেল হয়ে গেল। খুশবু আমাকে বলল, চলো তোমাকে দিয়ে আসি, রাতের বেলা কিন্তু তোমাকে আমার ঘরে আসতেই হবে, তোমাকে ছাড়া আমার ঘুম হয় না, আমার একদমই একটুও ভালো লাগে না। আমি বললাম, কিন্তু খুশবু? ও বললো, কোনো কিন্তু নয়, চলো তো তুমি। আর না আসলে সমস্যা নেই, আজকে যেহেতু দিনে ছিলে সে তো রাতে আসার দরকার নেই, তুমি চলো। আমি বললাম, আমি আসবো কিভাবে, আমি কি চাইলে তোমার এখানে আসতে পারি? খুশবু বলল, এখন থেকে তুমি পারবে, তোমার আশেপাশে আমি সবসময় আমার একজন খাস জিন দিয়ে রাখবো, তুমি তাকে বললেই সে তোমাকে আমার ঘরের দোরগোড়া পর্যন্ত এনে দিবে, তারপরটা আমি দেখব। আমি বললাম, কিন্তু সেই মুহূর্তে সে হাওয়ার মধ্যে একটা হাত চুটকি মারতেই সেখানে কিছুক্ষণ বাদে একটা ধোয়ার মতো জিন এসে উপস্থিত হলো। জিনটা তখন খুশবুকে কি একটা ভাষায় কিছু একটা বললো, আমি বুঝতে পারলাম না। খুশবু তখন আমার দিকে দেখিয়ে দিল এবং সে মাথা নাড়ালো। আমি বললাম যে, উনি বাংলা কথা না বলতে পারলে আমি ওনার সঙ্গে কিভাবে কথা বলবো? লোকটি তখন বললেন, আমি বাংলা কথা জানি। আমি বললাম, তাহলে ওনার সঙ্গে এই ভাষায় কেন কথা বললেন? তখন জিন লোকটি বলল, এটা আমাদের গোপন ওয়ার্ড, সেহেতু এটা সবাইকে জানানো যাবে না। খুশবু তখন বলল, তুমি এখন এখান থেকে যাও, এত কথা বলো কিসের জন্য? জিনটা তখন আবার শূন্যের সঙ্গে মিলিয়ে গেল। খুশবু তখন আমাকে আমার বুটিকের সামনে নামিয়ে দিয়ে গেল, যেখানে আমি মূলত কাজ করি। পড়াশোনা এখন পর্যন্ত আমার শেষ হয়নি, এই ধীরে ধীরে করছি। দিনের বেলা ক্লাস করি, আম্মা দোকানে বসে, তবে আম্মা একটু অসুস্থ থাকার কারণে আমাকেই বসতে হচ্ছে। আমি দোকানে যাওয়ার পর অবাক হয়ে গেলাম, কারণ আমি গিয়ে দেখি যে কয়টা ড্রেসের অর্ডার ছিল প্রত্যেকটা ড্রেস তখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি হা করে তাকিয়ে আছি। খুশবু আমার দিকে তাকালো, তাকিয়ে আমাকে শক্ত করে একটি জড়িয়ে ধরে বলল, আমি আবার আসবো, কালকে রাতে তোমার সঙ্গে দেখা হচ্ছে, এখন আমি যাই, ঠিক আছে? আম্মা সন্দেহ করবে, সারাদিন কোথায় ছিলাম সেটা জিজ্ঞেসও করতে পারে। তাই বলে খুশবু তখন ওইখান থেকে উড়াল দিয়ে আমার চোখের সামনে থেকে চলে গেল। সন্ধ্যার পরপর মাগরিবের নামাজ পড়ে এসে যখন আমি আমার দোকানে বসেছি, সকল কাস্টমার যারা ছিল সকলে এসে বলছে আমার কাপড় হয়েছে কিনা। আমি বললাম, হয়ে গিয়েছে সকলের কাপড়, আন্দাজেই বললাম। পরে দেখি না, যতগুলো অর্ডার ছিল এখন পর্যন্ত, ইভেন আগামী কাল পরশু এবং এই সপ্তাহ পর্যন্ত যতগুলো অর্ডার ছিল সবগুলো অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে। অথচ এগুলো করতে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন আমাকে দিনরাত মেহনত করতে হতো। আমি তখনই বললাম, হয়ে গিয়েছে, আর রাগ করবেন না দয়া করে, আসলে আমি ছিলাম না তো, এই জন্য কাপড়গুলো তৈরি করতে পারিনি। আর আম্মা নিজেও অসুস্থ ছিল, এই জন্য এই কদিন দোকানে বসতে পারেনি, ভেবেছিলাম আম্মা করবে। লোকগুলো তখন খুশি হয়ে টাকা দিয়ে তারপর ড্রেসগুলো নিয়ে চলে গেল। যাই হোক, পুরো 1 সপ্তাহের অর্ডার আমি একদিনেই কমপ্লিট করে ফেলেছি। কিন্তু এটা কে করেছে? ওই মুহূর্তে সেখানে দেখলাম সেই জিন লোকটি, যাকে কিনা আমার সঙ্গে খুশবু পরিচয় করিয়ে দিয়েছিল। তিনি বললেন, এটা আমার জিনের দল করেছে, ওরা এগুলো জিনের জগতের দর্জির কাছে নিয়ে গিয়েছিল এবং তোমার মাপ অনুযায়ী তৈরি করে দিয়েছে, সে তো সমস্যা নেই, এটা খুশবু ম্যাডামের অনুমতিতেই হয়েছে, সে তো আগামী 1 সপ্তাহ তোমার আর কোনো কাজ করতে হবে না, তুমি চাইলে এখন খুশবু ম্যাডামের সাথে নিরিবিলি দেখা করতে পারবে, এটা ম্যাডাম নিজে আমাদেরকে দিয়ে করিয়েছে। আমি বললাম, তাহলে এই মেয়ের এই চালাকি, তাই না? দেখতে দেখতে মাঝখানে একদিন সময় পেরিয়ে গেল। আমি পরের দিন সন্ধ্যার দিকে রেডি হয়ে বসে আছি, খুশবুর কাছে যাব, কারণ ওকে ছাড়া আমার যে বিন্দুমাত্র ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। জিন লোকটি আমার কাছে আসলো, এসে তার বিশাল আকৃতির দেহের মাঝখানে আমাকে লুকিয়ে ফেললো, সেই বড় জুব্বার নিচে। আমি বললাম, এটা কেন? জিন লোকটি বলল, যাত্রাপথে অনেক মানুষের সঙ্গে, অনেক জিনের সঙ্গে আমার দেখা হবে, সেই সমস্ত জিনের জায়গা তোমাকে না দেখে ফেলে, সেজন্য এই ব্যবস্থা। তারপর জিন লোকটি উঠতে শুরু করলো। তার গতি খুব বেশি না, ধীর গতিতে উড়েছে। অনেকটা সময় পার হলো।
প্রায় 20 মিনিটের মতো। অন্যান্য সময় হলে খুশবু আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে আমার বাড়িতে নামিয়ে দিয়ে যায়, তবে এই জিনটি খুব ধীরগতি সম্পন্ন। সে আমাকে বলল, চুপচাপ এইখানে বসে থাকা, তো কথা বলো কিসের জন্য? আমি সেখানে বসেছিলাম, তবে সেখানটায় বসে বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছিলাম না, এই জন্য কেমন কেমন লাগছিল। বেশ খানিক্ষণ ওড়ার পর আমি খুশবুর প্রাসাদের বাহিরে এসে দাঁড়ালাম। আমাকে বারান্দায় নামিয়ে দিয়ে গেল। জিনটা বলল, যাও, ডাকলে আমি চলে আসবো। আমি তখন বারান্দায় এসে দেখি খুশবু তার ডাইনিং টেবিলে বসে সাজছে। থুক্কু, ডাইনিং টেবিল না, ড্রেসিং টেবিলে বসে সাজছে। আমি পেছন থেকে খুশবুর পেছনে গিয়ে দাঁড়ালাম। খুশবু তখন আয়নায় আমাকে দেখে আচমকা আমাকে বলল, কি দেখছো? আমি বললাম, আমার এত সুন্দরী পরী স্ত্রীকে দেখছি, যার চোখ সৌন্দর্য এবং তার ঠোঁট এত সুন্দর কিনা তাকে দেখলে আমার জীবনের সমস্ত কিছুই যেন ভুলে যায়। সে তখন বলল, যা দুষ্টু, আমি এত সুন্দর নাকি? আমাদের জিনের জগতে কত সুন্দর জিন পরী আছে, তারা আমার থেকে অনেক সুন্দর। আমি তখন ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে গলায় এবং তার কানের কাছে চুমো খেলাম। বলল, এরকম করে তো আমার খুবই অন্যরকম লাগে। তারপর ও ঘুরে এসে আমার গলায় হাত দিয়ে আমার চোখাচোখি করলো। বলল, এত রোমান্টিকতা ছুটে যাবে। আজকে পাত্রপক্ষের 2 দল জিন আমাদেরকে দেখতে এসেছিল। তারা খুব শীঘ্রই বিয়ের ডেট ফাইনাল করে যাবে এবং এর আগে যে ডেট ছিল সেই ডেটে ও আসলে বিয়ে করতে পারছে না, সময় সম্ভবত পেছাচ্ছে। আমি বললাম, সময় তাহলে আর একটু পাওয়া যাচ্ছে। তখন ও বলল, সময় পাওয়া যাচ্ছে মানে? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? তুমি কবে মার সঙ্গে কথা বলো বলো তো? বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে তখন তুমি মার সঙ্গে আগেই কথা বলো, আর তা না হলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি বললাম, না খুশবু, এটা আমি করতে পারবো না। আন্টি আমাকে অনেক বেশি ভালোবাসে, আন্টির বিশ্বাসের সঙ্গে আমি কখনোই খেলতে পারবো না, আমি এটা কখনোই করতে পারবো না। তখন খুশবু আমার দিকে তাকিয়ে আছে, বললো, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে তাই করো। তাই বলে রাগ করে সে তার নিজের বিছানার এখানে চলে গেল। আমি তার পেছন পেছন গিয়ে তার হাত ধরে আছি। বললাম, আজকে চলো না কোথাও একটা যাই, আমার কেন যেন ভালো লাগছে না। আর কালকে তুমি এটা কেন করেছো? সমস্ত কাপড়েরগুলো অর্ডারগুলো কেন তুমি সম্পন্ন করে দিয়েছো? খুশবু তখন বলল, চলো আজকে আপাদের বাড়িতে যাই। আপাদের বাড়িতে তোমাকে নিয়ে যাইনি, সেদিনকে রাস্তায় তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমি খুবই দুঃখিত। ওই মুহূর্তে খুশবু আমার দিকে তাকালো এবং আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমি খুব দুঃখিত, আমি ওরকমভাবে আচরণ করা উচিত হয়নি। ওরকমভাবে আচরণ করে সব থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। আপার সঙ্গে একটু আলোচনা করলে সম্ভবত বিষয়টা ভালো হবে, চলো আপার বাসায় যাই। তাই বলে খুশবু বারান্দায় দাঁড়ালো। তখন আমাকে তার শরীরের সঙ্গে জড়িয়ে ধরে আসমানের দিকে উড়াল দিল। খুশবু যখন আমাকে ধরে নিয়ে উড়ে, তখন আমার কাছে খুব ভালো লাগে। এত সুন্দর পরিবেশের সঙ্গে আমার প্রেমিকার সঙ্গে আমি উড়ছি, বিষয়টা আসলেই খুব ভালো লাগে। অনেকক্ষণ ওড়ার পর আমি এবং খুশবু তাদের প্রাসাদের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। খুশবুর আপা তখন তার নিজের কক্ষে সাজছিল, দুলাভাই সম্ভবত ছিল না। ওই মুহূর্তে খুশবু তখন তার আপাকে বলল, আপা। তার আপা তাকালো, আমাকে দেখিয়ে হক চকিয়ে গেল, বলল, আরে তুই জুবাইরকে এখানে কেন নিয়ে এসেছিস? ওই মুহূর্তে তখন আমি বললাম, আপা কি আর করব বলেন, আপনার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? ও বলছে ওকে নিয়ে ভেগে যেতে, এটা কি কখনো সম্ভব? আন্টি আমাকে কতখানি ভালোবাসে সেটা কিন্তু আপনি জানেন আপা। ওই মুহূর্তে সে বলল, খবরদার এরকম কোনো কিছু করতে যাবি না, আম্মা খুবই কষ্ট পাবে। আর তাছাড়া আম্মার ক্ষমতা অনেক, সে এই জিনরাজের সর্দারিনী, সে চাইলে অনেক কিছুই করতে পারবে। তাছাড়া আমি আসলে ভাবছি, আমাকে একটু ভাবতে দে। তোদের কথাই আজকে ভাবছিলাম যে কিভাবে কি করা যায়, সময় তার বেশি নেই। পাত্রপক্ষ বোধহয় বিয়ের নতুন তারিখ ঠিক করে গিয়েছে, আরও এগিয়েছে। আমি বললাম, কি বলছো? আমি তো এইসব বিষয়ে কিছু জানি না। খুশবুর বোন বলল, হ্যাঁ, বিয়ে হওয়ার কথা ছিল তো আগামী মাসের 14 তারিখে, তবে এগিয়ে দিয়ে 1 তারিখ করেছে। তার মানে তোদের হাতে সময় আছে আর মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে তোদেরকে যা ইচ্ছা তাই করতে হবে। দেখ, হয়তো তোদেরকে পালিয়ে এখান থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে অন্য কোথাও, সেটা তোরা পারবি কিনা দেখ। কোনো জিন হলে আমি না করতাম না, কারণ জিন হলে তারা যে কোনো স্থানে গিয়েই লুকিয়ে পড়তে পারতো। তবে মানুষ হতে সমস্যা, মানুষের জগতে জিনেরা প্রবেশ করতে পারে এবং খুব সহজেই সেখান থেকে তোরে নিয়ে আসতে পারবে। আর তাছাড়া জুবাইর নিজে এত বড় একটা অপরাধ করবে, আন্টি বিষয়টা মেনে নিবে না। জুবাইরকে আমার মা অনেক বেশি ভালোবাসে। ওই মুহূর্তে আমি বললাম যে সেটা তো আমিও জানি, কিন্তু আন্টিকে কষ্ট দিয়ে আমি এটা করতে চাই না। আমি চাই আন্টিকে আমি বিষয়টা জানাতে। আমি আন্টিকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু আন্টি আমাকে ছোটবেলা থেকে এত হেল্প করেছে, তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা কীভাবে করি? আমি বরঞ্চ এই বিয়েতে নাই রাজি হই। খুশবু তখন আমাকে মারতে শুরু করলো, বললো, একদম কান ফাটিয়ে ফেলবো। যখন তোমাকে না করেছিলাম তখন তুমি চলে গেলে না কিসের জন্য?
পরবর্তীতে এসে আমাকে এত ভালোবাসা জাগিয়ে এখন চলে যাচ্ছ, মেরে ফেলবে একদম একদম। কিন্তু ওর এরকম রাগান্বিত চেহারা দেখে আমি কিঞ্চিত ভয় পেলাম। বললাম, তুমি যেরকম রাখতে পারো তা আজকে প্রথম দেখলাম। খুশবুর দুলাভাই তখন আসলো। আমি দুলাভাইকে সালাম দিলাম। দুলাভাই বিষয়টা জানে। সে বলল, গম্ভীর বিষয়, দেখি কিছু করা যায় কিনা। আমি অবশ্য শাশুড়ি আমার সঙ্গে ওরকম ঘনিষ্ঠভাবে কথা বলতে পারি না, তবে দেখি আব্বাকে দিয়ে কিছু একটা বলানো যায় কিনা। আর তাছাড়া খুশবুকে যে তুমি পছন্দ করো তা আমি আগে থেকেই জানতাম, ছোটবেলা থেকেই তোমাদেরকে দেখে এসেছি। দুলাভাই এবং আপা একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই অনেক আগে থেকেই, যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই। আমরা বিষয়টা জানতাম না, তবে এই চুপি রুস্তাম যে ওরা দুজন এরকমটা করেছে আমরা বিষয়টা এই বিয়ের পরবর্তীতে জানতে পারি। খুশবু তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে আপা, তোরা থাক, আমি তাহলে যাই। আপা বলল, কি বলছিস? জুবাইর প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, ওকে কিছু খেতে দেই, চল বাইরে চল, আমাদের এখানটা একটু ঘুরে ঘুরে দেখবি। আমি বললাম, হ্যাঁ দেখা যায়। খুশবু আমার দিকে রাগান্বিত স্বরে তাকিয়ে আছে, কারণ আপার সঙ্গে দেখা করে খুশবুর আরো বেশি মেজাজ খারাপ হয়েছে। আমার হাত ধরে ও নিজের দিকে হাঁটছিল। প্রাসাদে তখন কেউ নেই। নিচের কক্ষে গিয়ে সেখানে গার্ডেনের একটা বেঞ্চের উপর বসলাম। মাঝখানে টেবিলের উপর ফল এবং নানান ধরনের শরবত সাজানো, সে সঙ্গে মিষ্টি জিলাপিও আছে। এই বাড়িতে মিষ্টি জিলাপি আসে শুধুমাত্র আমাদের মানুষের সঙ্গে যোগসূত্র আছে সেই জন্য। মানুষের জগৎ থেকে জিলাপিগুলো নিয়ে আসে এবং সে সঙ্গে লাড্ডু আছে। আমি সেগুলো খেলাম। খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। এত মজাদার খাবার এর আগে আমি কখনো কোথাও খাইনি। যে খাবারগুলো মেজদিনে খেয়েছি এখানে। খাওয়া দাওয়া শেষ করে ওদের বাড়ির আশেপাশে বাগান, তারপর পেছনে ঝর্ণা, তারপর পুকুর এবং হরিণের বন দেখালো। সমস্ত কিছুই বেশ ভালো ছিল। তবে আমার কাছে একটাই চিন্তার বিষয়, যে ওই জিন ছেলেটা যে কিনা খুশবুকে বিয়ে করতে আসবে, তাকে কোনোভাবে কি বাগানো যায়? তখন দুলাভাই বলল, এমনটা মোটেই করা যাবে না, ওরা বেশ দুষ্টু প্রকৃতির জিন। তোমার আম্মা যে কি দেখে ওদের সঙ্গে বিয়ে ঠিক করেছে। আচ্ছা যাই হোক, সময় এখনো 2 সপ্তাহ আছে, এত মাথায় প্রেশার দিয়ে লাভ নেই, কোনো না কোনো একটা চিন্তা বের হয়ে যাবে। তারপর খুশবু এবং আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। আসার পথে ওরা গাড়ি দিয়ে দিতে চাইছিল, তবে আমরা গাড়ি নিলাম না। আমরা জঙ্গলের মাঝখান দিয়ে উড়ন্ত অবস্থায় একটা সুন্দর ঝর্ণার মাঝখানে আসলাম। সেখানে আমি এবং খুশবু একে অন্যের সঙ্গে জড়িয়ে ধরে বেশ খানিকক্ষণ বসে গল্প করলাম। আমি এত টেনশন নিতে পারি না। খুশবু তখন আমাকে বলল, চলো তোমাকে দিয়ে আসি। সেই যাত্রায় আমি আমার দোকানে চলে আসলাম। ওই রাত তখন 2:30 কি 3টা বাজে। দোকানের মধ্যে থেকেই তো গিয়েছিলাম। দোকান তখনও ভেতর থেকে বন্ধ। আমি ভেতর থেকে দরজা খুলে বাইরে থেকে তালা মেরে বাড়ি চলে আসলাম। আম্মাকে বললাম আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য মূলত হচ্ছে কাজ শেষ করে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। আম্মা দোকানে যান অনেকদিন। আম্মা আমাকে বলল, তোর মতিগতি ইদানিং ভালো লাগছে না। আমি বুঝতে পারছি না কোথায় থাকিস, কি করিস। আমি বললাম, আম্মা কিছুই না। ঘরের ভিতর চলে গেলাম। ঘরের ভিতরে গিয়ে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করলাম। ঘরের লাইট জ্বালাতেই একটা অদ্ভুত কালো ছায়া মনে হলো ঘর থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছে। আশপাশে আমি এদিক ওদিকে তাকালাম, কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না। এই কারণ হচ্ছে জিনিসটা অদৃশ্য ছিল এবং কোনো মানুষ ছিল না। আমি টের পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কে? ঘরের ভিতরে কে? কিন্তু কেউ কোনো প্রশ্নের উত্তর দিল না। তারপর ফ্রেশ হয়ে এসে যখন আয়নার দিকে তাকালাম, আমি দেখলাম আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সেটা অদৃশ্য অবয়বের মতো ছায়া। আমি সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকালাম, তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি আবার জিজ্ঞেস করলাম, কে? আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে লাগলাম এবং দোয়া করতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে আমার পেছনে একটি জিন দৃশ্যমান হলো। জিনটি প্রায় লম্বা 7 ফুট, তার পরনে কালো কাপড় পরা, চোখে মুখে এক ধরনের বিরক্তির ছাপ এবং খুব রাগান্বিত হয়ে আছে। আমি যখন তার দিকে তাকালাম, তাকিয়ে পেছন থেকে সিটকে পড়ে যেতে গেলাম। ওই মুহূর্তে তখন জিনটি আমার দিকে তাকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার হবু বউয়ের সঙ্গে ঘুরছিস। আমি বললাম, কে তোমার হবু বউ? আর তুমি কে? তুমি এখানে কেন এসেছ? ওই মুহূর্তে সে জিন ছেলেটি বলে উঠল, আমি জিন, খুশবুর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আর খুশবুকে আমি পছন্দ করি। তুমি কেন খুশবুর আশেপাশে ঘুরছো? খুশবুর কে হও তুমি? আমি তখন বললাম, আমার আন্টির মেয়ে। আমি আন্টির সঙ্গে বেশ ভালো সম্পর্ক, আর ছোটবেলা থেকে আমরা একত্রে বড় হয়েছি, সেই সুবাদে আমরা পরিচিত। তাছাড়া আপনি এখানে কেন এসেছেন? আপনি কি জাসুসি করতে এসেছেন যে খুশবুর সঙ্গে আমি? ছি, যান, আপনি এখান থেকে চলে যান। জিন লোকটি তখন বলল, খুশবুর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে আমি জানি। সেই ঝর্ণার ওইখানে ঢলাঢলি করতে দেখে আমি বুঝে ফেলেছিলাম তোমরা একে অন্যকে পছন্দ করো, তাই না? আমি বললাম কি যে, না, এরকম করে কিছু না। জিন ছেলেটি বললো, সত্যি করে বলো। আমি বললাম, হ্যাঁ, আমরা একে অন্যকে ভালোবাসি। তো কি, আপনি আমাকে মেরে ফেলবেন? মারুন। জিন লোকটি তখন বলল কি যে, আরে না, তোমাকে মারতে যাবো কিসের জন্য?
বরঞ্চ তুমি তো আমাকে উদ্ধার করেছো। আমি বললাম, উদ্ধার করেছি মানে? জিন ছেলেটি তখন আমার দিকে তাকিয়ে একটা মানুষের রূপ ধারণ করলো, আমার আমার সাইজের মানুষ। তারপর আমাকে বসতে বলল, একদম মানুষের মতো দেখতে। খানিকক্ষণ বাদে দেখলাম জিন ছেলেটি একদম হুবহু আমার চেহারার রূপ ধারণ করে আমার পাশে বসে আছে। আমি বললাম, এটা তুমি কিভাবে করলে? সে বলল, করেছি। যাই হোক, তুমি করে বলবে না কিন্তু, আমি তোমার থেকে অনেক বড়। আমি বললাম, কত বড়? ও বলল, তা 120 বছর বড় তো হবেই। আমি বললাম, আমার বয়সই মাত্র 20 বছর, 120 বছর বড় তুমি কিভাবে হলে? যাই হোক, আপনি করে বলি। ছেলেটি একটু মজার স্বরে বলল, আচ্ছা ঠিক আছে থাক, আপনি করে বলতে হবে না। আসলে মূলত হয়েছে কি, খুশবুকে আমার মোটেই পছন্দ না, আমি ওকে বিয়ে করতে চাই না। তবে আমার আম্মা এবং খুশবুর আম্মা খুব ভালো ঘনিষ্ঠ বান্ধবী, ওরা আমাদের বিয়েটা ঠিক করেছে। আমি কত বড় জানো? আর খুশবুর বয়স সবে মাত্র 50-60 বছর, সদ্য একটা ছোট মেয়ে, ওকে বিয়ে করা কি আমার মানায়? আমি বললাম, কি বলছো তুমি? খুশবু ছোট মেয়ে মানে? ওকে তো দেখতে অনেক বড় লাগে। তখন সেই জিন ছেলেটি বলে, তোমার হিসাবে ঠিক আছে, তোমরা প্রেম করছো, তোমাদের হিসাবে যদি আমি ঠিক করি তাহলে ও এখনই কিশোরী, ওকে আমি কিভাবে বিয়ে করবো বলো তো? আর আমি এত বড় একটা জিন ছেলে, তাছাড়া ওকে আমার একদমই পছন্দ নয়। আর আমি অন্য একটা পরীকে পছন্দ করি। তোমাদেরকে আজকে ঝর্ণার ওইখানে ঢলাঢলি করতে দেখে আমি যে খুশিটাই না হয়েছিলাম, ভেবেছিলাম যে খুশির কোনো একটা সম্পর্ক আছে, তবে সেটা যে একটা মানুষের সঙ্গে জানতাম না। যাই হোক ভাই, তোমার জন্য আমার খুব উপকার হলো, তুমি বিয়েটা যেভাবেই হোক ভাঙাও। আমি বললাম, পাগল, বিয়েটা যেভাবেই হোক ভাঙাবো কিভাবে? কোনোভাবেই সম্ভব না। আন্টি যদি বিষয়টা জানতে পারে তাহলে আমাকে কেটে কয়েক টুকরো করবে, তুমি কি জানো? জিনটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, কি করা যায় ভাবা দরকার, বিয়ের তো আর মাত্র 13 দিন বাকি আছে, এর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে আমার কাছে একটা বুদ্ধি আছে, যদিও তাতে তোমার মান সম্মান নষ্ট হবে, কিন্তু তুমি বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। ও তখন বলল, কি? আমি বললাম, কানটার দিকে আগাও, আমি তোমাকে বলছি। ফিসফিস করে বলতেই সে তখন বলল, পাগল, না এটা আমি করতে পারবো না, এতে করে আমার পরিবারের লোকজন। আমি বললাম, অন্য করে খুশবুকে বিয়ে করে তোমার জীবন নষ্ট করে লাভ আছে? খুশবুকে তুমি বিয়ে করবা, তারপর তোমার সঙ্গে বাসর ঘরে তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে, তারপর খুশবু আমার কাছে চলে আসবে কান্নাকাটি করে। এদিকে সেও খুশি, আমিও খুশি, আন্টি আমাকে স্বাচ্ছন্দ্য বিয়ে দিয়ে দিবে। তার থেকে বরঞ্চ এটা ভালো না যে আমি তোমাকে যে বুদ্ধিটা দিলাম সেই বুদ্ধিটা নিয়ে তুমি বিয়ে করো? তখন সে একটু চিন্তা করে বলল যে তাও করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে দেখা করছি, আমি আগে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথাটা শেয়ার করে নিই, দেখি ও কি বলে। ও যদি এরকম কোনো কিছু বলে তাহলে আমি দেখি কিছু করা যাবে, আমি তাহলে এখন আসি। তাই বলে সে ওইখান থেকে গায়েব হয়ে গেল। শুরুতে আমি দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম জিনটা আবার আমার কোনো ক্ষতি করে কিনা, তবে দেখি না, বড় ভাই ভালোই আছে, সে আমাকে উপকার করার জন্য আমার কাছে এসেছে। ওই যে একটা কথা আছে না, যে আমি কখনো চিন্তা করি না, কারণ সময় আমাকে এমনিতেই ঠিক করে দেয়, কখন কি হবে তা সময়ের পরিক্রমায় আস্তে আস্তে ঠিক হয়ে যায়। টেনশন করে কি লাভ? আমি টেনশন করিনি, কিন্তু খুশবু প্রচন্ড পরিমাণ করে। আমি সবসময় খুশবুকে বলি, সময় দাও, সব একা একাই ঠিক হয়ে যাবে। আমি সে রাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে ঘুমাতে গেলাম। পরের দিন সকালবেলা বুটিকে কাজ করছিলাম। দুপুরের খানিকক্ষণ পরপর খুশবু এসে উপস্থিত। দুপুরবেলা সে মাঝে মধ্যে আসবেই। সে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলেছে আম্মা বলেছে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। নিশ্চয়ই আম্মা কিছু একটা বুঝতে পেরেছে। আমি বললাম যে তুমি বসো, এত কান্নাকাটি করছো কিসের জন্য? আমার হাসি হাসি মুখ দেখে আমাকে বলল, তুমি, আমার দোকানে তখন একজন কাস্টমার বসেছিল। কাস্টমার খুশবুকে দেখতে পাচ্ছিল না, তবে আমি তো খুশবুকে দেখতে পাচ্ছিলাম। ওই মুহূর্তে কাস্টমার বলল, কি ভাই কিছু বললেন? আমি বললাম না, চুপচাপ বসে থাকুন, এত কথা বলেন কিসের জন্য? আমি খুশবুকে তখন আবার বললাম, তুমি বসো, কিছু হবে না। ওই দোকানদার, ওই কাস্টমার তখন আবার বলতে লাগলো, কি? আমি বললাম, কিছু না, এত বেশি কথা বলেন কিসের জন্য? তারপর আমার দিকে হা করে তাকিয়ে রইল। খুশবু তখন আমাকে মারতে শুরু করলো, বলল, ছাগল, গরু, পাঠা, তুমি আমাকে এরকম ভাবে জ্বালাচ্ছ কিসের জন্য? আমার বিয়ে আর মাত্র 12 দিন সময় আছে, আর ছেলেপক্ষের সকলে তথ্য আজকে পাঠিয়েছে। আম্মা আজকে বলেছে যে সমস্ত কিছু প্রস্তুত করতে, আমার খুব খারাপ লাগছে। আমি বললাম, শোনো, তোমাকে কিছু কথা বলার আছে, কাজটা শেষ করি তারপর। খুশবু ওই কথা শুনে একদম উত্তেজিত হয়ে গেল, বলল, কিসের কাজ? তাড়াতাড়ি চলো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, হাতের কাজটা শেষ করি না। ও ওই কথা বলতেই আমাকে ওইখান থেকে গায়েব করে নিয়ে গেল। যেখানে লোকটি বসেছিল সেই লোকটি হঠাৎ করে আমাকে গায়েব হতে দেখে কেমন ভেবেছিল, আমি শুধুমাত্র সেটাই চিন্তা করছি। আমি বললাম, খুশবু তুমি কি পাগল? ওইখানে দুজন লোক বসেছিল, ওরা আমাকে হঠাৎ করে গায়েব হতে দেখে কেমন চিন্তা করবে বলো? নিশ্চয়ই অবাক হবে, নিশ্চয়ই অন্য কোনো কিছু ভাববে। খুশবু বলল, তুমি বলো, কি বলবা? মাটি থেকে অনেকটা উপরে শূন্য ভাসছি মেঘের মধ্যে, খানিকটা পাশ দিয়ে একটা বিমান উড়ে গেল। আমি বললাম,
এই বিমানের মাথায় লেগে আমি মরে গেলে তখন কি হতো? খুশবু বলল, কিছু হবে না। বিমান থেকে সম্ভবত পাইলট আমার দিকে তাকিয়েছিল, তবে দেখতে পেয়েছি কিনা জানি না। খুশবু তখন আমাকে বলল, কি হয়েছে বলো। আমি বললাম, আমাকে নিচে নাও, আমি অক্সিজেন পাচ্ছি না এখানে। খুশবু তখন আমাকে চোখের পলকে এক ঘাসের উপর নিয়ে গেল, সেটা ওদের জগৎ। আমি সেখানে বসে আছি, ও নিজেও বসলো, বলল, বলো। আমি বললাম, তোমার হবু জামাইয়ের সঙ্গে দেখা হয়েছিল আমার। তখন সে বলল, সে কি, সে তোমাকে কোনো ক্ষতি করেনি তো, মারেনি তো? ওরা খুবই বদ জিন, আমি শুনেছি। আমি বললাম, মারে না, সালমান ভাই ভালো আছে, উনি আমাকে ভালো বুদ্ধি দিয়েছে। সালমান ভাইয়ের নিজেরও গার্লফ্রেন্ড আছে, সে তোমাকে বিয়ে করতে চায় না, বলে তুমি নাকি ছোট, কচি খুকি, তোমাকে বিয়ে করলে তার নাকি জীবন বরবাদ হয়ে যাবে। এ কথা বলার পর বলল, কি, সালমান এই কথা বলেছে ওকে? আমি বললাম, তো খারাপ কি বলেছে? তোমার বয়স 50-55 বছর, আর তার বয়স 120 বছর, তোমার থেকে দ্বিগুণ বয়সী, তুমি তাকে বিয়ে করতে? তখন খুশবু বলল, তুমি কিভাবে টের পেলে? আমি বললাম, সালমান ভাই বলেছে আমাকে। আর তোমার বয়স যে একদম কিশোরী বয়সী, সেটা টেরই পাওয়া যায় না। খুশবু বলল, তোমার বয়স মনে হয় খুব বেশি, মাত্র 20-22 বছর বয়স, এখন আসছে আমাকে কিশোরী বলতে। ঠিকই আছে, তুমি আমাকে বিয়ে কবে করছো তাই বলো। আমি বললাম, এত সহজ হতো না, শোনো, আমরা একটা প্ল্যান করেছি, প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। সালমান ভাইকে বলেছি, সালমান ভাই বলেছে রাতে দেখা করবে, তুমি রাতে এসো, ঠিক আছে? ও তখন বললো, কোথায়? আমি বললাম, আমাদের বুটিকে, রাতে বেলা আসবে, আমি বুটিকেই থাকবো, কাজ আছে, কিছু কাজ করতে হবে, আর তাছাড়া তুমি এখন চলে যাও, রাতেবেলা সালমান ভাই আসলে তখন বলবো। ও কোনোভাবেই মানবে না। আমি তখন সমস্ত ঘটনাকে খুলে বললাম। আমি দুলা ভাইকেও ডেকেছি, সালমান ভাইকেও ডেকেছি, তারা এসে উপস্থিত হলো। রাতের বেলা ওই খুশবু আমাকে ওইরকমভাবে বকে ঝোঁকে এখান থেকে চলে গিয়েছিল। রাতে বুটিকে কাজ করছিলাম, 3টা ছায়া হঠাৎ উপস্থিত হলো। এই 3টা ছায়া হচ্ছে গিয়ে দুলা ভাই, খুশবু এবং তার যে গার্লফ্রেন্ড আছে সে, আর পেছনে আরেকটা ছায়া আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে সালমান ভাই। সালমান ভাই তখন এসে উপস্থিত হলো, বলল, কি ব্যাপার জুবাইর, কেমন আছো? আমি বললাম, জি ভালো আছি। আমাকে ওই মুহূর্তে আপা বলল কি যে, কি ব্যাপার আব্দুল্লাহ, কেমন আছো? তখন সালমান বলল, কিরে ভাই, তোর কয়টা নাম? আমি বললাম, 2টা নাম, আব্দুল্লাহ আর জুবাইর। বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো। এই তোমরা বসো। সকলে বসলো। দুলাভাই আমার পাশে বসলো। ওই মুহূর্তে আমি আমার প্ল্যানের কথা সকলকে বললাম। সকলে বলল, ভালো প্ল্যান, তবে এতে করে সালমানের যে মান সম্মান নষ্ট হবে, তার পরিবার। ওই মুহূর্তে তখন বলল, কোনো কিছুই নষ্ট হবে না, আমরা একটা প্ল্যান করেছি, জবরদস্ত প্ল্যান। সেই প্ল্যান এক্সিকিউট হলেই হয়তো সমস্ত কিছু সম্পূর্ণ হবে, এবং সেটা খুব সহজে আমরা করতে পারবো। এবং আমাদের বিয়ের পরে, মানে আমার এবং খুশবুর বিয়ের পরে সেই প্ল্যানটাও হয়ে যাবে, এবং সব একদম পারফেক্টলি কম্বাইন্ড হয়ে যাবে। চিন্তা করো না কোনো কিছু নিয়ে, ঠিক আছে? সকল তখন হ্যাঁ বলল, এবং সাকসেসফুলি এক্সিকিউট হলো প্ল্যান। তারপর খুশবু আমাকে ওই অবস্থায় সকলের সামনে জড়িয়ে ধরলো, বললো, ছি, কি করছিস খুশবু, দুলাভাই রয়েছে এখানে। ওই মুহূর্তে তখন খুশবু বললো, থাক। তারপর ও আমাকে ওইখান থেকে উড়ন্ত অবস্থায় নিয়ে চলে আসলো। আমাকে খুশবু আসলে অনেক বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসা আমি যে কোথায় রাখবো সেটাই আমি ভেবে কোলাতে পারতাম না। ছোটবেলা থেকে খুশবুকে আমি অনেক পছন্দ করতাম, বিয়ে খেতে এসে এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে তা ভাবতে পারিনি। আপা দুলাভাই সকলে আমাদেরকে পছন্দ করে, শুধুমাত্র আন্টিকে কথাগুলো আমি বলতে পারছিলাম না। দেখি কি হয়, কিভাবে কি হয়। সময় গড়াতে লাগলো, খুশবু এবং আমি আসমানের প্রান্ত দিয়ে উড়ে বেড়াতে লাগলাম, এবং দেখতে দেখতে বিয়ের আগের দিন পর্যন্ত আমাদের সময় এরকম ভাবেই কাটলো। বিয়ের আগের দিন সমস্ত মেহমান খুশবুদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। পুরো বাড়ি যেন বিয়ের সমাগমের সৃষ্টি, এবং এত চমৎকারভাবে পুরো বাড়িটা সাজানো হয়েছে। আগামীকালকে বিয়ে। দুলাভাই এবং খুশবু এবং সেই সঙ্গে আপা নিজেও খুব টেনশনে আছে, তবে আমি টেনশনে নেই, কারণ বরই তো আসবে না এখানে, তাহলে বিয়েটা কি হবে? যদি হুট করে বর চলে আসে তাহলে একদম মাঠে মারা পড়ব, খুশবু আমাকে নিজ দায়িত্বে মেরে ফেলবে। আমি একটু টেনশনে ছিলাম। বিয়ের আগের দিন আন্টি আমাকে সমস্ত দায়িত্ব দিয়েছে যেন সমস্ত কিছু সাজাই। এখানে আসার পর আন্টি আমাকে বলেছে, দেখ খুশবুর বিয়ে কিন্তু তুই সমস্ত কিছু নিজে থেকে করবি, আর কোনো কিছুর জন্য কমতি না হয়। এখানকার প্রায় সমস্ত আত্মীয় স্বজনই আমাকে চেনে, এই পরিবারের অনেক কাছাকাছি আমি অনেক আত্মীয় স্বজন অনেক আগে থেকেই চেনে, কারণ এখানে আমি প্রায় 1.5 বছর ছিলাম। অনেকেই আমাকে ছোটবেলা থেকেই জানে। ওই বড় আপার বিয়ের সময় অনেকে আমাকে চিনেছে, বড় হওয়ার পর, আর এখন তো অনেকেই চেনে। সকলেই আমাকে আমার উপর দায়িত্ব দিয়ে রেখেছে, তবে আগামীকালকে যে কি হতে যাচ্ছে সেটা তো আমি জানি। দেখতে দেখতে ওদিনকে রাত বের হলো, পরের দিন বিয়ের দিন শুরু হলো। সমস্ত মেহমান রেডি, তারা সকলে খাওয়া দাওয়া করছে। বরপক্ষ আসার কথা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু বরপক্ষ আসার কোনো নামগন্ধ নেই। তারপর সন্ধ্যা হয়ে গেল।
বরপক্ষের পরিবারের কাছে প্রত্যেকেই খবর পাঠাতে লাগলো। কি ব্যাপার, কি হয়েছে? তখন আন্টি একজন জিন দূত পাঠালো ওই রাজ্যে। জিন দূত সেখানে পৌঁছালো এবং পৌঁছে তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনাদের? আপনারা কেন আসছেন না? আপনারা যে এখানে এরকমভাবে আছেন, ব্যাপারটা কি? ওই মুহূর্তে ওই পক্ষের সব লোকজন বলল যে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সকলে বলল, বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি হয়েছে? তখন আচমকা ওই জিন দূতটি বলল, তাহলে আমি গিয়ে কি বলবো? বরপক্ষের লোকজন মানে ওই বাড়ির লোকজন বলল, কি আর বলবো বলো, আমার ছেলে কোথায় গিয়েছে কে জানে, কোথায় পালিয়ে গিয়েছে কিভাবে বলবো, আসলে জানি না। সত্যি কথা বলতে ছেলেটা কি বিয়ে করতে চায় না নাকি? রাজি না থাকলে আগে বলে দিত, এরকমটা করার কোনো মানে হয়? ওই মুহূর্তে তখন দূতটি বলল, আমি কি বলবো গিয়ে? তখন সে বলল, তুমি কিছুক্ষণ বসো, দেখি ওকে খুঁজে পাওয়া যায় কিনা। জিন দূতটি অনেকক্ষণ সেখানে অপেক্ষা করলো, তবে কোনো কিছুই হলো না। হঠাৎ করে এই দুজন জিন খবর নিয়ে আসলো, আপনার ছেলে নিশ্চয়ই পালিয়েছে, বিয়েটা করতে চায় না। জিন দূতটি তখন ওইখান থেকে দ্রুত গতিতে ফিরে আসলো মূল রাজ্যে। আন্টির সামনে দাঁড়িয়ে তখন বলল, ছেলেটা বোধহয় আসবে না, সে সম্ভবত পালিয়েছে, কারণ ওদের মুখে কানাঘুষে এরকমটাই শুনছিলাম যে সে বিয়েটা করতে চায় না। কেন করতে চায় না জানি না, তবে ছেলেটা পালিয়েছে, এই বিয়েটা সম্ভবত হবে না। আন্টি তখন ঠাস করে বসে পড়ল। ওই মুহূর্তে আন্টি সকলের দিকে তাকিয়ে আছে, সকল মেহমান আন্টির দিকে তাকিয়ে আছে। আন্টির মান সম্মান সকল কিছু নষ্ট হলো। ওই বাড়ির দুজন আত্মীয় এসেছে, মানে ওই ছেলের সম্ভবত কোনো সম্পর্কের কোনো কিছু হবে। তারা তখন বলল যে আসলে আপা, আমাদের জন্য এমনটা হয়েছে, আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে, ছেলে যেভাবে পালাবে বুঝতে পারিনি। ওই মুহূর্তে তখন বলল, আমি কি করব? আমার এই পরিবেশটা যে নষ্ট হয়ে গেল, আমার মেয়েকে আমি কিভাবে বিদায় করব? এই অসম্মান আমি কোথায় রাখবো? বাড়ি ভর্তি মেহমান, সকলে যদি এখন বিষয়টা জানতে পারে যে আমার এই মেয়ে এরকমভাবে তার জামাই পালিয়েছে, বর পালিয়েছে, তখন বিষয়টা ঠিক কি দাঁড়াবে বলেন তো? বিষয়টা কি খুব একটা ভালো হবে? ওই মুহূর্তে সকলেই তখন তাকিয়ে আছে। আমি তখন বললাম, আন্টি, বিষয়টা খুবই খারাপ হয়েছে। তবে আন্টি তখন খুব রেগে আছে। সকলেই তখন বিষয়টা আস্তে আস্তে জানতে পারলো যে এরকম কোনো কিছু একটা হচ্ছে। আসলে খুব খারাপ পরিবেশ, এরকমটা হঠাৎ করে হওয়ার কোনো মানেই হয় না। আন্টি তখন খুব চিন্তিত, বিয়ে বাড়ি পুরো থমকে আছে, আমাদের প্ল্যান মতো সমস্ত কিছু আগাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যে কথাটা আমি শোনার জন্য অপেক্ষা করেছিলাম সেটাই শুনলাম। আন্টি তখন বলল, যাই হোক, ওই বদমাইশের জন্য অপেক্ষা করে লাভ নাই, আমার ছেলে নেই তো কি হয়েছে, আমার আব্দুল্লাহ তো আছে। ওই মুহূর্তে তখন আন্টি আমাকে বলল, আব্দুল্লাহ, আমি তোর কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে তুই খুশবুকে বিয়ে কর। খুশবু তো ছোটবেলা থেকেই তোকে পছন্দ করে, আর তাছাড়া তোরা একে অন্যকে ছোটবেলা থেকেই চিনিস। আমার মনে হয় না যে তোরা একে অন্যকে বিয়ে করলে কোনো সমস্যা হবে। আমি তখন বললাম, জি আন্টি। তখন আন্টি আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, তুই না করিস না। আমি তখন মনের মধ্যে একটা শয়তানি হাসি দিলাম, কারণ আমি তো এটাই চাচ্ছিলাম। খুশবু তখন মনে মনে আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ ও নিজেও জানে যে ও এরকম প্ল্যানটাই করেছিল। আমরা দুজনই মনে মনে বেশ খুশি। আর দুলাভাই এবং আপা তারা দূর থেকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আর এগুলো দেখছে। প্ল্যানের মোতাবেক এটাই হওয়ার কথা ছিল। চারিদিকে সমস্ত জিনেরা তখন বলল, হ্যাঁ, জুবাইর বেশ ভালো ছেলে এবং ওর সঙ্গে বিয়ে হলে বেশ ভালো হয়। এই বদমাইশ জিনের সঙ্গে বিয়ে না দিয়ে জুবাইরের সঙ্গে বরং দাও, যদিও সে মানুষ, তবে সে মানুষটা বেশ ভালো। ওইখানে আমাকে তখন ভেতর থেকে সাজিয়ে নিয়ে আসা হলো। আন্টির কথা আমি এমনিতে ফেলতে পারতাম না। যদি আন্টি আমাকে এটা বলতো যে জুবাইর, তোকে খুশবুকে বিয়ে করতে হবে, আমি সেটা এক পায়ে মেনে নিতাম, কারণ আন্টির কথা আমি কখনো ফেলতে পারি না, যদি খুশবুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নাও থাকতো। তবে আমরা যে অনেকে পছন্দ করি এবং এরকম প্ল্যানটা সাজিয়েছি শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে। তবে আন্টির একটু মাথা কাটা গেল, বিষয়টা একটু খারাপ হয়েছে, তবে বিষয়টা আসলেই বেশ অন্যরকম ব্যাপার। ওই মুহূর্তে তখন আমি বুঝতে পারলাম যে আন্টি আমাদেরকে কতখানি ভালোবাসে। তারপর আমাকে সমস্ত কিছু করে সাজিয়ে এনে যখন মণ্ডপে বসানো হলো বিয়ের ওইখানে, আমি বেশ খুশি ছিলাম এবং ধুমধাম করে ওই দিনকে আমার এবং খুশবুর বিয়ে হয়ে গেল। এবং প্ল্যান মোতাবেক পরবর্তীতে খবর আসলো যে যে ছেলেকে মূলত হচ্ছে গিয়ে চলে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল, সেই ছেলেকে অপহরণ করা হয়েছে। একদল জিন খবর পাঠিয়েছে যে তোমার ছেলেকে আমরা অপহরণ করেছি, কারণ তোমাদের ছেলে আমার মেয়ের সঙ্গে বাজে আচরণ করে, বাজেভাবে মেলামেশা করে তাকে ছেড়ে চলে গিয়েছে। আমরা জোর জবরদস্তি করে তাকে বিয়ে দিয়ে দিয়েছি। আমাদের মেয়েকে রেখে ওই ছেলেকে বিয়ে করবে, এটা কখনো সম্ভব না।
এই কথা চিন্তা করে তারা ওই জিন ছেলেকে মানে হচ্ছে সালমান ভাইকে তুলে নিয়ে গিয়েছে। এটাও আমার প্ল্যানের অংশ ছিল। ওই দিক দিয়ে সালমান ভাইদেরও বিয়ে হয়ে গিয়েছে। সেই জিনেদের সঙ্গে আমি তখন বললাম আমি যাব, কি হয়েছে সেটা দেখব। আমি এবং দুলা ভাই দুজনে সেই জিনেদের সঙ্গে গেলাম, কারণ আমি তো জানি সালমান ভাইকে কীভাবে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আসলে মূলত এরকম কোনো কিছুই না। সালমান ভাই যে জিনকে পছন্দ করে বা যে মেয়েকে পছন্দ করে, সেই মেয়েটা সালমান ভাইয়ের সঙ্গে এমনিতেই চলে আসতে চায়। সেই পরিবারের সম্মতিও আছে, কিন্তু ওই যে সালমান ভাইয়ের পরিবার বিষয়টা মানবে না, কারণ ওই পরিবারের মেয়েটা হচ্ছে নিচু জাতির জিন। এই জন্য সালমান ভাই এই প্ল্যানটা সাজিয়েছে। আমার নিজেরও প্ল্যান ছিল। আমি এই অবস্থায় তখন সালমান ভাইয়ের কাছে যাই। ওমা, তারা দেখি বিয়ে করে জঙ্গলের মধ্যে একটি কক্ষের ভিতরে তখন বাসর ঘর করে ফেলেছে। একনের উপর শুয়ে আছে। আমরা ডাক দিতে উঠে পড়ল, বলল যে কি ব্যাপার, ওদিকের কি খবর? আমি বললাম সমস্ত প্ল্যান ঠিকঠাক মতো এক্সিকিউট হয়েছে সালমান ভাই, চলো তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। সালমান ভাই তখন তার নববধূকে নিয়ে বাড়ি থেকে ফিরে আসলো। আসার পর তখন সালমানকে সকলে দেখে বলল, আরে আমার ছেলেকে ওরা কি করেছে? কয়েকটা জায়গা অবশ্য আমি নিজে থেকেই একটু পাতা লাগিয়ে লাল বানিয়ে সেখানে আহত করার চেষ্টা করেছি। ওরা তখন সালমানকে সাদরে গ্রহণ করলো। আন্টিও তখন সালমানকে খুব বেশি একটা কিছু বলল না, কারণ সালমানকে অপহরণ করা হয়েছিল এটা আন্টি বিশ্বাস করেছে, এমনকি সালমানের পরিবারের সকলেও বিশ্বাস করেছে। এই অবস্থায় তখন সালমান ভাইকে দিয়ে আমি এবং দুলা ভাই চলে আসলাম আমাদের মূল রাজ্যে। আন্টি তখন আমার দিকে তাকিয়ে বলল, সত্যি জুবায়ের, তুই বিষয়টা বেশ ভালো করেছিস, সমস্ত কিছু এত চমৎকারভাবে হ্যান্ডেল করেছিস, অন্য কেউ হলে পারতো না। জিনাদের মধ্যে এই বুদ্ধিমত্তা নেই, তবে তোর মধ্যে আছে। তোর সমস্ত কিছু আমার ভালো লাগে। তোকে যে আমি জামাই হিসেবে পাবো এটা কখনো ভাবতে পারিনি, এরকম কখনো কল্পনার মধ্যেই আসিনি। ওই বদমাইশ ছেলেটা যে কিনা অন্য কাউকে ভালোবাসতো, সে আমার মেয়েকে বিয়ে করতে আসছিল, ওকে আমি দেখিয়ে ছাড়বো। আমি বললাম, থাক আন্টি, শুধু শুধু ওর উপর ক্ষেপে লাভ নেই, যা হয়েছে হয়েছে। আমি তখন একটা মুচকি হাসি দিলাম, মিনমিনে হাসি, যে হাসির অর্থ শুধুমাত্র আমি, দুলাভাই এবং আপা বুঝতে পারছি। যাই হোক, সকলে যার যার কাজে চলে গেল। বিয়ের বাড়ির অনুষ্ঠান সম্পূর্ণ শেষ হলো। সকল আত্মীয় স্বজন দাওয়াত খেয়ে চলে গেল এবং খুব সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হলো। এখানে যেরকম একটা অনুষ্ঠান হবে সেটা আমি আগে থেকেই জানতাম। এই জন্য আমি আমার আম্মা এবং বোনদেরকে আগে থেকেই ডেকে রেখেছিলাম। আম্মা এবং বোন তখন আন্টির কথা রাজি হয়ে গিয়েছিল, কারণ আন্টি না থাকলে হয়তো আমাদের পরিবেশ সেরকমটা হতো না। আর আন্টির সঙ্গে আম্মার বেশ ভালো সম্পর্ক ছিল, সেহেতু আন্টিও খুশি, আম্মাও খুশি এবং প্রত্যেকেই খুশি। প্ল্যান মোতাবেক সমস্ত কিছুই এগিয়েছে। তারপর আন্টি আমাকে দোয়া করলো এবং আমার আম্মার কাছ থেকে সালাম এবং সমস্ত কিছু নিয়ে আমরা বাসর ঘরে প্রবেশ করলাম। আমি এবং খুশবু আমার দিকে তাকিয়ে আছে। সে নববধূ সেজে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখতে যে কি সুন্দর লাগছে। আমি তার ঘোমটাটা সরালাম এবং সরিয়ে বললাম, আজকে আমাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না। আমরা এখন একে অন্যের, কত কষ্ট করেই না একে অন্যকে অর্জন করলাম, তাই না? খুশবু তখন বলল, তুমি আসো এদিকে, তোমাকে দেখাচ্ছি। তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও, তাই না? আমি বললাম, এটা আবার কখন বললাম? তখন খুশবু বলল কি যে, তুমি বলেছিলে আমাকে প্রপোজ করার আগে, তুমি বলেছিলে বিয়েবাড়িতে আসা এক মেয়েকে নাকি তোমার পছন্দ হয়। দাঁড়াও, তোমার জীবনটা আমি জাহান্নাম করে দিচ্ছি এখনই। সেই মেয়েকে তোমার ভালো লাগে, তাই না? এখন তুমি আমার কাছে এসো শুধুমাত্র। খুশবুকে আমি জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু সে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, একদম মেরে ফেলবো কিন্তু কাছে আসলে। আসলে আমি একটা জিনিস তখন বুঝতে পারলাম, মেয়ে মানুষ হোক বা মেয়ে জিন হোক, তারা হিংসুটে, অন্য কোনো মেয়ের সংস্পর্শ দেখতেই পারে না। আমি কবে না কবে এমন একটা কথা বলেছিলাম, সেই জন্য সে বাসর ঘরে আমাকে তার কাছেই আসতে দিচ্ছে না। অনেকক্ষণ অনেক কথা বলে তাকে মানানোর চেষ্টা করলাম, সে মেনেও গেল। তবে এই বোমা আজীবন আমার জীবনের উপর পড়তে থাকবে, আমি সেটা খুব ভালোভাবে জানি। আমি খুশবুকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে চারিদিকটা অন্ধকার হয়ে গেল এবং আমাদের জীবন শুরু হলো এক নতুন অধ্যায়, এবং আমরা একে অন্যকে ভালোবেসে এভাবেই আজীবন হয়তো থেকে যেতে চাই। প্রিয় দর্শক, আমাদের এই পুরো সিরিজ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। এই গল্পের প্রথম এবং দ্বিতীয় পার্ট অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তৃতীয় এবং শেষ পার্ট আজকে আপলোড হয়ে গেল। আশা করি আপনারা গল্পটি এনজয় করেছেন। খুব শীঘ্রই এই গল্পের সম্পূর্ণ এপিসোড একসঙ্গে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স।